আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টেপসিয়ান্স অ্যাকাউন্টিং ক্লাস। আজকে আমরা হিসাব বিজ্ঞানের যৌথ মূলধনী কোম্পানি মূলধন নিয়ে আলোচনা করব। প্রথমেই যৌথ মূলধনী কোম্পানি মূলধন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা দরকার, কোম্পানি। সবাই মোটামুটি ব্যবসা সংগঠন প্রথম পত্রে আমরা এই সংজ্ঞাটা শিখছি। তারপর আমি আবার বলতেছি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কোম্পানি কি। কোম্পানি হলো 1994 সালের আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সীমিত দায় বিশিষ্ট প্রতিষ্ঠানকেই কোম্পানি বলে। তারপর কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির শ্রেণী বিভাগ, তারপরে গঠন প্রণালী, এটা আমরা ব্যবস্থাপনা প্রথম পত্রে আলোচনা করছি অলরেডি, বা আমরা পড়ে আসছি সবাই। কোম্পানির তারপরে যেই বিষয়টা দরকার, কোম্পানির মূলধনের উৎস কি। আসলে কোম্পানি বিভিন্ন সোর্স থেকে মূলধন কালেক্ট করে। এই সোর্সগুলোর মধ্যে আমরা সীমিত আকারে কয়েকটা আলোচনা করব। 1 নম্বর হলো গিয়ে সাধারণ শেয়ার মূলধন, 2 নম্বর অগ্রাধিকার শেয়ার মূলধন, 3 নম্বর ঋণপত্র, 4 নম্বর হলো গিয়ে সংরক্ষিত আয়। সাধারণ শেয়ার ইস্যু করে জনগণের কাছে সাধারণ শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে, অথবা অগ্রাধিকার শেয়ার, অথবা ঋণপত্র, অথবা সংরক্ষিত আয়ের মাধ্যমে। তারপর আসি কোম্পানি যে শেয়ার ইস্যু করবে, শেয়ার ইস্যু করার ক্ষেত্রে প্রক্রিয়াটা কি কীভাবে শেয়ারটা বিক্রি করবে। প্রথমত কোম্পানিকে শেয়ার ইস্যু করতে গেলে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন বলতে আসলে আমরা কি বুঝি? যৌথ মূলধনী কোম্পানির কি থাকে? বোর্ড অফ ডিরেক্টর থাকে। বোর্ড অফ ডিরেক্টরের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, বা বোর্ড অফ ডিরেক্টরের কাছ থেকে অবশ্যই অনুমোদন নিতে হবে কোম্পানির মোট মূলধনের কতটুকু জনগণের কাছে বিক্রয় করবে। তারপর আসি প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুতকরণ। যে শেয়ারগুলো বিক্রি করতে হবে, সেই শেয়ারগুলো অবশ্যই বিক্রি করতে গেলে প্রয়োজনীয় যেই সকল দলিলপত্র লাগবে, সেই দলিলপত্রগুলো প্রস্তুত করতে হবে 2 নম্বরে। 3 নম্বর হলো গিয়ে আমাদের অবলেখক নির্বাচন করতে হবে। অবলেখক মানে কি? অবলেখক মানে যে কোম্পানির হয়ে কোম্পানির শেয়ারগুলো বিক্রয়ের দায়িত্ব পালন করবে, তাকে আমরা অবলেখক বলি। সো আমাদের অবলেখক নির্বাচন করা 3 নম্বর কাজ শেয়ার বিক্রি করার ক্ষেত্রে। তারপরে বিএসইসি থেকে অনুমতি। বিএসইসি মানে কি আমরা তো জানি মোটামুটি সবাই, সেটা হলো গিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আমাদের অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি নিলে তারপরে আমরা শেয়ারটা বিক্রি করার ক্ষেত্রে পরবর্তী ধাপে যেতে পারবো। পরবর্তীতে কী করতে হবে? বিবরণপত্র প্রকাশ করতে হবে। বিবরণপত্র প্রকাশ করা কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক। আর তারপর সেটা কি করতে হবে? স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তকরণের মাধ্যমে শেয়ারটা বিক্রি করার কার্যক্রম পরিচালনা করতে পারে। তারপর শেয়ার ইস্যু ব্যয় কি আসলে? শেয়ার ইস্যুর ব্যয় বলতে যৌথ মূলধনী কোম্পানির যারা অবলেখকের দায়িত্ব পালন করে, অবলেখকের দায়িত্ব পালন করার জন্য যে ফি বা কমিশন দেওয়া হয়, তাকে আমরা শেয়ার ইস্যুর ব্যয় হিসেবে কাউন্ট করি। তারপর শেয়ার বাজার, যেই বাজারে আমরা শেয়ারগুলো বিক্রি করি। এখন শেয়ার বাজারকে আমরা মোটামুটি সবাই জানি 2টা ভাগে ভাগ করি। একটা হলো গিয়ে প্রাথমিক বাজার, আর একটা হলো গিয়ে মাধ্যমিক বাজার। আসলে প্রাথমিক বাজারটা কি? যদি কোনো নতুন কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে, শেয়ার বিক্রি করার ক্ষেত্রে যেই বাজারে বিক্রি করে সেটাকে আমরা বলি প্রাথমিক বাজার। আর যদি এক্সিস্টিং কোনো কোম্পানি তাদের শেয়ার বিক্রি করতে চায়, তাহলে তারা যে বাজারে বিক্রি করবে সেটাকে বলবো আমরা মাধ্যমিক বাজার। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ। প্রথমেই যেই শেয়ার মূলধনের শ্রেণী বিভাগে প্রথমে যেটা আছে সেটা হলো গিয়ে অনুমোদিত বা নিবন্ধিত শেয়ার মূলধন। অনুমোদিত বা নিবন্ধিত শেয়ার মূলধন কি? কোম্পানি যখন নিবন্ধিত হয় তখন কোম্পানির সর্বোচ্চ শেয়ার, কত পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করতে পারবে, সেই পরিমাণ শেয়ারের কথা অবশ্যই স্মারকলিপিতে লেখা থাকে। সেই পরিমাণ মূলধনকে আমরা বলি অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। যেমন আমরা ফর এক্সাম্পল বলতে পারি, এক একটা শেয়ারের লিখিত মূল্য 10 টাকা, কোম্পানি সর্বোচ্চ 1 লক্ষ শেয়ার বিক্রয়ের অনুমোদন পেল। কোম্পানি প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারের অনুমতি পেল। এখন তাহলে অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত হবে? উত্তর হলো গিয়ে 10 লক্ষ টাকা। এখন কোম্পানি 10 লক্ষ টাকা শেয়ার মূলধন মানে জনগণের কাছে শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারে। তাহলে কি কোম্পানি সব মূলধন মানে শেয়ারগুলো বিক্রি করে টাকা সংগ্রহ করে নিবে? উত্তর হলো গিয়ে না। কেন করবে না? কারণ কোম্পানি শেয়ার বিক্রি করলে তার শেয়ারের প্রতি আবার লভ্যাংশ প্রদান করতে হয়। কোম্পানির যত টাকার প্রয়োজন ততটুকুই শেয়ার মূলধন কালেক্ট করবে। সো এখন কোম্পানি সিদ্ধান্ত নিল, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিল 1 লক্ষ শেয়ারের অনুমোদন পাইছে ঠিকই, কিন্তু কোম্পানি জনগণের কাছে বিক্রি করবে 70,000 শেয়ার। তাহলে
কোম্পানি প্রতিটি শেয়ার 10 টাকা করে 70,000 শেয়ার যে বিক্রি করার সিদ্ধান্ত নিল, এই পরিমাণ শেয়ারকে আমরা বলবো ইস্যুকৃত শেয়ার মূলধন। ইস্যুকৃত শেয়ার মূলধন কি? অনুমোদিত শেয়ার মূলধনের যে অংশ জনগণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে সেই পরিমাণ শেয়ার মূলধনকে আমরা ইস্যুকৃত শেয়ার মূলধন বলি। সো এই শেয়ার মূলধনের পরিমাণ কত দাঁড়ায়? উত্তর হলো গিয়ে 7 লক্ষ টাকা। এখন আমরা সিদ্ধান্ত নিলাম জনগণের কাছে ইস্যু করে 7 লক্ষ টাকা সংগ্রহ করব। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমার যতগুলো শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিই সব শেয়ার কি জনগণের কাছে বিক্রি করতে পারি? জনগণ কি আমার কাছ থেকে সব শেয়ার কিনে? না, আসলে যে পরিমাণ শেয়ার জনগণ আমার কাছ থেকে কেনার জন্য আবেদন জানায় সেই পরিমাণ শেয়ারকে আমরা বলতে পারি বিলিকৃত শেয়ার মূলধন। আমি প্রত্যেকটি শেয়ার এর মধ্য থেকে 65,000 শেয়ার ক্রয়ের জন্য জনগণ আমার কাছে আবেদন জানাবো, তাহলে বিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত? 6,50,000। এখন আমি বিলি করলাম জনগণের কাছে, ঠিক আছে। তারপর জনগণের কাছ থেকে বিলি করে টাকাটা তো সর্বোচ্চ পরিমাণ টাকা আদায় করতে হবে। যে পরিমাণ টাকা আমি আদায় করে জনগণকে শেয়ারটা অ্যাকচুয়ালি দিব সেটাকে বলি আমরা আদায়কৃত বা পরিশোধিত মূলধন। এখন এর মধ্যে থেকে আমি দেখলাম জনগণের কাছ থেকে টোটাল 60,000 শেয়ার বাবদ টাকা আদায় করতে পারছি, তাহলে এই যে পরিমাণ টাকা আদায় করতে পারছি সেটাকেই বলবো আমরা আদায়কৃত বা পরিশোধিত মূলধন। এটার পরিমাণ কত দাঁড়ায় তাহলে? 6 লক্ষ টাকা। এখন আসি সংরক্ষিত শেয়ার মূলধনটা কি আসলে? সংরক্ষিত শেয়ার মূলধন হলো গিয়ে আমি যে পরিমাণ শেয়ার বিলি করছি তার মধ্যে থেকে যে পরিমাণ শেয়ার আমার অবশিষ্ট রয়ে গেল সেই পরিমাণ শেয়ার মূলধনকে আমরা কি বলবো? সংরক্ষিত শেয়ার মূলধন। তারপর শেয়ার ইস্যু আমরা কিভাবে করতে পারি? জনগণের কাছে শেয়ারটা যে বিক্রি করব, জনগণের কাছে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে আমরা 3 ভাবে জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারি। এক হলো গিয়ে অবহার, যেটাকে আমরা আরও বিভিন্ন নামে জানি, অনুহার বা বাট্টা। তারপরে 2 নম্বর হলো গিয়ে সমহার, আর এটা হলো 3 নম্বর হলো গিয়ে অধিহার বা প্রিমিয়াম। অবহার বা অনুহার বা বাট্টা কি? শেয়ারের গায়ে লিখিত মূল্য লেখা আছে 10 টাকা করে, আমি শেয়ারটা যদি 9 টাকায় বিক্রি করি তাহলে এই যে 1 টাকা কমে বিক্রি করতেছি এটাকেই বলি অবহার বা অনুহার বা বাট্টা। তারপর শেয়ারের লিখিত মূল্য 10 টাকা, আমি 10 টাকা করেই বিক্রি করতেছি, তাহলে এটাকে কি বলবো? সমহার। আমার শেয়ারের মূল্য লেখা আছে, গায়ে মূল্য লেখা 10 টাকা, কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিছি 12 টাকা করে, তাহলে এই যে 2 টাকা করে বেশি দামে বিক্রি করব এটাকে বলি অধিহার। আচ্ছা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ নোট জানবো এই অধ্যায়ের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট। সেটা হলো গিয়ে আমরা শেয়ার কিন্তু 3 ভাবে বিক্রি করতে পারি দেখলাম। একটা হলো গিয়ে অবহারে, আরেকটা হলো গিয়ে সমহারে, আরেকটা হলো গিয়ে অধিহারে। এখন আমরা শেয়ার অবহারে বিক্রি করি বা অধিহারে, যেভাবেই বিক্রি করি না কেন, শেয়ার মূলধনের পরিমাণ সবসময় লিখিত মূল্য অনুসারে হবে। সবার এটা গুরুত্বপূর্ণ হিসেবে নোটটা মনে রাখবা, তাহলে এটা পরবর্তীতে কাজে লাগবে জাবেদার জন্য। আজকের লেকচার এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।